তোমার জন্য সিন্ধুর নীল গল্পের প্রথম অংশ। লেখিকা সারিকা হুসাইন। মেজর, আপনাকে প্যান্ট খুলতে হবে। কথাটি শোনা মাত্র চকিত গলিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লেডি বিউটি ডাক্তারের মুখের দিকে তাকালো মেজর মোহিত ওয়াসিফ। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বোঝার চেষ্টা করছে ডাক্তারের মুখভাব, কিন্তু মেয়েটি মাস্ক পরিহিত, যার জন্য বেশ সুবিধা করতে পারল না মোহিত। নেম প্লেটের দিকে দৃষ্টিপাত করে মনে মনে নামটা আওড়ালো বুশরা জাহিন স্বর্গ। মিস অর মিসেস স্বর্গ, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? কি মেজর, আপনি জেনে বুঝেই কথাটি বলেছি। আপনাকে প্যান্ট খুলতে হবে। আমি আপনাকে ভেন্ট্রোগ্লুটিয়াল পেশিতে ইনজেকশন টিপুস করব। এটা আপনি হাতে নিতে পারবেন না। উপর থেকে অর্ডার আছে। কথাটি নিক্ষিপ্ত ভঙ্গিতে বলে ইনজেকশন ও মেডিসিন ঢুকানোর প্রস্তুতি নিল স্বর্গ। এতক্ষণ পাশেই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। তার ভাবতেই পিলে চমকে উঠেছে। যেই মেজরের এক ধমকে তাদের পুরো থিম থরথর করে কাঁপে, তার সামনে একটি পুচকে মেয়ে মেজরকে নির্দ্বিধায় প্যান্ট খুলতে ফেলতে বলেছে। মেয়েটির সাহসের তারিফ না করে পারছে না সৌম্য। কিছুক্ষণ বাদেই সকল ভাবনাকে দূরে ঠেলে সৌম্য মনে মনে একটু দুষ্টু ভাবনা করে ফেলল। আজকে কি আমি মেজরের পিছু দেখতে পাবো? এত বড় সৌভাগ্য আমার। মনে মনে কথাটি ভাবতেই শব্দ করে হেসে উঠল ক্যাপ্টেন সৌম্য। হঠাৎ হাসির শব্দ শুনে রাগে চিরবিড়িয়ে উঠল মোহিতের শিরা উপশিরা। একদিকে এই ব্রেনলেস ডক্টরের অসংলগ্ন কথা, অন্যদিকে সৌম্যর এমন দ্বিঘুটে হাসিতে বিতৃষ্ণায় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মুহূর্তেই মোহিত রক্ত হিম করা দৃষ্টি নিক্ষেপ করলো সৌম্যর পানে। মোহিতের দৃষ্টির সাথে সৌম্যর দৃষ্টি মিলে যাওয়ার সাথে সাথেই ভয়ে যে কটা দাঁত সৌম্য বের করেছিল দ্রুত মুখ বন্ধ করে তা ঢেকে ফেললো। মনে মনে সে আল্লাহর নাম ডাকছে। মেজরের পাছু কি দেখবে? নিজের পাছুর ছাল থাকলেই এনাফ। রক্ষা করো মাবুদ। আবারও নির্নিরে কণ্ঠে ডক্টর বলে উঠল, শুয়ে পড়ুন মেজর। মোহিত এবার নিজেকে শান্ত রেখে কণ্ঠে খানিক গাম্ভীর্য ঢেলে বলে উঠল, আপনি কার সাথে কথা বলছেন জানেন? জি, আমি মেজর মোহিত ওয়াসিফের সাথে কথা বলছি, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট ভয় পায়, কিন্তু আমি পাচ্ছি না। মেয়েটির সাহস দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মোহিত। মনে মনে মেয়েকে ধাক্কা পাক্কা বেয়াদব উপাধি দিল। আমি এখন ইনজেকশন নিব না মিস স্বর্গ। না নিলে আপনি যেতে পারেন। আমাকে যেমন অর্ডার করা হয়েছে আমাকে তো সেভাবেই কাজ করতে হবে, তাই না? মেয়েটির কথার ধরনে শরীর যেন আগুনের ফুলকি পড়ল মেজর মোহিতের। আমি উপর মহলে কথা বলতে যাচ্ছি। ইনজেকশন পোস্টপন্ড করলাম আর আপনার মতো বেয়াদব মহিলাকেও দেখে নিচ্ছি। জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়াইট হোয়াইট বলে মোহিত দুই আঙ্গুল দুই চোখের সামনে তুলে ইশারায় বোঝালো, আমাকে আপনি কিছুই করতে পারবেন না মেজর মোহিত। কারণ এই ইনজেকশন না নিলে আপনি যেই মিশনের স্বপ্ন দেখছেন সেটা পূরণ করতে পারবেন না। আর যার কাছে আমার নামে বিচার সালিশ দিবেন উনি আমার গুণধর বাবা। আশা করি কোনোটিতেই বিশেষ লাভ করতে পারবেন না। আর আমাকে মহিলা ভেবে ভুল করবেন না। বয়স মাত্র 24। কথাটি বলে মুখের মাস্কটা খুলে ফেলল স্বর্গ। রাগের চোটে নাকের ডগা লাল হয়ে এলো মেজর মোহিতের। সে উপরে তাকিয়ে বিউটি ডাক্তারের চেহারা দেখার প্রয়োজন মনে করলো না, কিন্তু ক্যাপ্টেন সৌম্য এই সুযোগ মিস করার পাত্র নয়। সুন্দরী মেয়েদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটা হচ্ছে তাদের চোখ মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা আর কোথায় কোন সৌন্দর্যের খুঁত রয়েছে তা বের করা। কিন্তু ক্যাপ্টেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কোনো খুঁত ধরতে না পারলো, তখন দুই হাত দিয়ে দুই চোখ কুঁচকে আবার বিউটি ডাক্তারের দিকে দৃষ্টি দিল। ইনজেকশন না নিলে অন্যজনকে নেওয়ার জায়গা করে দিন।
দরজার বাহিরে লম্বা সিরিয়াল আছে। আশা করি বুঝতে পেরেছেন মেজর মোহিত। মোহিত মেয়েটির খোঁচামারা অপমান সইতে পারে না। ক্যাপ্টেন সৌম্য বলে। ওঙ্কার ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো। গায়ের অ্যাপ্রন ঠিক করে চুলগুলো ইলাস্টিকের সহিত বেঁধে নেক্সট বলে হাঁক ছাড়লো স্বর্গ। রুমে এসে গায়ের ইউনিফর্ম খুলে বিছানায় সজোরে আছাড় মারল মোহিত। সৌম্য মনে জিকির করেই যাচ্ছে, কারণ পূর্বের ন্যায় মেজর আজকে রেগে আছেন তার, আর তাকে নির্ঘাত কঠিন পানিশমেন্ট দিবেন। পূর্বের পানিশমেন্টের কথা মনে পড়েই পেটে মোচড় দিল সৌম্যর। সৌম্য চলে গেল সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ করতে। গত বছর গ্রীষ্মকালে তাদের টিম একটি গ্রামের জঙ্গলে ক্যাম্প গেড়েছিল। রাতে সেগুলির মহড়া হতে মাটি মাটি গর্ত করে বাংকার বানাতে হতো। যেমন গরম তেমন পরিশ্রমে মেজরের অনুপস্থিত সৌম্য এক সোলজারকে নিয়ে কাজের ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে আসে। শুধু তাই নয়, হাঁটতে হাঁটতে তারা লোকালয়ে পৌঁছে যায়। হাঁটতে হাঁটতে নির্জন একটি বাড়ির একটি আম গাছের পাকা পাকা টসটসে আম ঝুলতে দেখে লোভ সামলাতে পারেনি সৌম্য। সে আম ছিঁড়তে উদ্যত হতেই সোলজার তাকে নিষেধ করে যে, স্যার, মেজর জানলে রক্ষা থাকবে না, চলুন ফিরে যাই। কারণ মেজর আগেই নিষেধ করেছে লোকালয়ে কারো সাহায্য না নিয়ে, এমনকি কারো জিনিসে হাত না দিতে। রেপুটেশন খারাপ হবে ছাড়। সৌম্য বুক উঁচু করে বহুত বড়াই বুকে বা চাপড়ে বলেছিল, তোমার মেজর কিচ্ছুটি টের পাবে না। এরপর তারা আম ছিঁড়ে খেতেই কোথা থেকে যেন একটি বুড়ি এসে লাঠি নিয়ে তাদের দৌড়ানি দিয়েছিল। সৌম্য আম নিয়েই ভোঁদৌড়। ভেবেছিল বুড়ি আর কি করতে পারবে, কিন্তু মুড়ি ছিল ধানি লঙ্কা। দৌড়েই ক্ষান্ত হয়নি, সোজা ক্যাম্পে এসে বিচার দিয়ে গেছে। সেদিন মোহিত তাকে এই তোল ঝাড়ানো গরমে 200 ক্রোশ আপ করিয়েছে, সাথে এক পায়ে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। এমনি দাঁড় করায়নি, হাতে 6টি উঁচু 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 করে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। সেদিনের সেই শাস্তিতে রাতে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল সৌম্যর। সেই জ্বরে সৌম্য টানা 100 দিন কিছু খেতে পারেনি। 21 দিন কিছু খেতে পারেনি। আর শরীর ব্যথার কথা না বললেই নয়, মনে পড়লে এখনো ব্যথা করে। সৌম্যর ভাবনার ছেদন হলো মোহিতের দাঁত পিষণের ধমকে। কেন হেসেছিল ক্যাপ্টেন? এমন আকম্বিক প্রশ্নে গলা শুকিয়ে উঠল সৌম্যর। কি উত্তর দেবে তা ভাবতেই লাগলো। এর মধ্যে আবারও গমগমে কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে শাস্তি পেতে হবে সৌম্য। শাস্তির কথা মনে করতেই সৌম্যর মুখ পাংশুবর্ণ ধারণ করলো। কাঁদো কাঁদো মুখে মেজরের দিকে অসহায় দৃষ্টিপাত করেও কোনো সুবিধা করতে পারল না বেচারা ক্যাপ্টেন। যাও সৌম্য, শাস্তির জন্য রেডি হও। কিসের শাস্তি চলছে এখানে মেজর মোহিত ওয়াসিফ? হঠাৎই এই রুমে মেজর জেনারেল নাফিজ মাহমুদের প্রবেশ যেন অবাকের চরম সীমায় পৌঁছে দিল মোহিত আর সৌম্যকে। দুজনেই ব্যতিব্যস্ত হয়ে সেলুট ঢুকলো। মোহিত জিজ্ঞেস করলো, স্যার, আপনি এখানে? আসতে হলো মেজর, আসতে হলো। আমার মেয়েকে কথা শুনিয়ে ইনজেকশন নিবে না না বলে নাকি বের হয়ে এসেছো? মোহিত হা হয়ে গেল। তার মানে ইতিমধ্যে বিচার চলে গিয়েছে। সেখানে বিচার দেবার কথা মোহিতের, কারণ সে অপমানিত হয়েছে। সেখানে কিনা ওই মেয়েই তাকে শায়েস্তা করতে বিচার দিয়েছে। দুঃখে হাসি এসে গেল মোহিতের, অবজ্ঞাজনক হাসি। ছাড়, একটা সত্যি কথা বলি। বলো। আপনার মেয়ে একটা পাক্কা শয়তানের হাড্ডিয়ার বেয়াদব। কাউকে সম্মান করতে তো জানেই না, উল্টে কিভাবে অপমান করতে হবে সেটা ভালোভাবে রপ্ত করেছে। ক্যাপ্টেন সৌম্য জানে মোহিত ঠোঁটকাটা, তাই বলে মেজর জেনারেলের সামনে তারই মেয়ের একজন ভয়ানক ব্যাখ্যা শুনে মাথা ভনভন করে ঘুরে উঠল সৌম্য সাহারিয়ার এর। ঠিক বলছো মেজর, মোহিত মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। ঘরেও সম্মান পায় না, এখানেও পায় না। নাফিজ মাহমুদের উক্তিতে চোখপটর থেকে বেরিয়ে এলো সৌম্যর। মেজর জেনারেল মা মেয়ের অত্যাচারে নিগৃহীত। এজন্যই না তাহলে তাদের ওপর স্ট্রিম বোলার চালায় বেটা হারামি। তা বাবা মোহিত, আমার মেয়েকে তুমি অপমান করেছো নাকি আমার মেয়ে তোমাকে করেছে? যদি বলতে খুব উপকার হতো আর কি।
কথাটি বলে উত্তরের প্রত্যাশায় মোহিনীর দিকে দৃষ্টি ফেরালেন। আপনার মেয়ে আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে স্যার। খুব খুব করে কেশে ফেললেন মেজর জেনারেল হাফিজ মাহমুদ। যেই মেজরের ভয়ে তিনিও মাঝে মাঝে তটস্থ থাকেন, সেই মেজর তার মেয়ের কাছে পাত্তা পায়নি। মোহিতের কাঁধে হাত চেপে বলে উঠলেন নাফিজ মাহমুদ, থাক বাবা, মনে কষ্ট নিও না। যেখানে তোমাদের চারি প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, সেখানে একদিন অপমানিত হয়ে মন খারাপের কিছুই নেই। বিকেলে গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে এসো। যেই জায়গায় আমার মেয়ে দিতে চায় সেই জায়গাতেই, ঠিক আছে? না হলে ইঞ্জেকশনটা আমাকেই পুশ করতে বলেছে। আর তোমার যেই মিশন নিয়ে এত স্বপ্ন, সেই মিশনে যেতে হলে তোমাকে প্রচুর ফিট থাকতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। বাচ্চাদের মতো জেদ করো না। নিজের স্বপ্নের মিশনের কথা মনে পড়তেই মোহিতের স্বর সাদে নেমে এলো। জি স্যার। আমি কি করা যায় বলেই আমার সেলুট ঢুকে নাফিজ মাহমুদকে বিদায় জানালো। ক্যাপ্টেন সৌম্য, তোমাকে মাফ করে দিলাম, যাও। আজকে শাস্তি দেওয়ার মুড নেই বলেই ওয়াশরুমে ঢুকে গেল মোহিত। ক্যাপ্টেন সৌম্য যেন গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে বেঁচে ফিরল। এক মুহূর্ত কাল বিলম্ব না করে এক প্রকার দৌড়েই পালালো সে। মিনিট বিশেক হুট এক শাওয়ার নিয়ে রুমে এসে মোহিত তার গোপন ফোনটি বের করলো। ফোনটা অন করতেই একটা মেসেজ টুং করে উঠল। মাহমুদ খান ইজ হেয়ার, শি ইজ ইন আফগানিস্তান। মেসেজটি দেখে ইতিমধ্যেই মুখে হাসি ফুটে উঠল মোহিতের। চোখগুলো হয়ে উঠল চকচকে। খুব দ্রুতই তাহলে মিশন শুরু হতে যাচ্ছে। তাহলে তো আর দেরি করা যাবে না। ওকে, গেট রেডি ফর ইনজেকশন বলে রেডি হয়ে ক্যাপ্টেন সম্মুখ নিয়ে রওনা হলো ডক্টরের চেম্বারে। ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে সবকিছু গুছিয়ে নিল স্বর্গ। আজ অনেক ধবক গেছে। সুযোগ পেলে অবশ্য ক্লোজ ফ্রেন্ড মেহনাজ পিউকে ডেকেছে। দুজনে একসঙ্গে বুফে খাবে সিদ্ধান্ত নিয়েছে। দুজনে যেই বের হবে অমনি মেজর মোহিত ক্যাপ্টেন সম্মুখে নিয়ে হাজির। আসতে পারি? স্বর্গ স্মিত হেসে প্রশ্ন করলো। এসেছেন তাহলে? আসতে হলো। কোনো সমস্যা? না, সমস্যা না, শুয়ে পড়ুন, প্যান্ট খুলুন বলেই মুখ টিপে হেসে ফেলল স্বর্গ। এবার আগে ভাগেই ভয়ের চোটে রুম ত্যাগ করলো সৌম্য। মোহিতের লজ্জা এবং ব্যক্তিত্বের এমন ফালুদা হওয়াতে সে ইতস্তত করতে লাগলো। তা বুঝতে পেরে চিকন সুমিষ্ট কণ্ঠে স্বর্গ বলে উঠল, লজ্জার কিছু নেই মেজর। ও ডক্টর পিও আমাকে হেল্প করবে, কারণ একটু এদিক সেদিক হলেই প্রচুর ব্লিডিং হবে। সো ডোন্ট প্যানিক, ওকে? এতক্ষণ ডাক্তারের চেহারা না দেখলেও নরম কণ্ঠটা শুনে মেজর মোহিত দৃষ্টি নিক্ষেপ করলো স্বর্গের দিকে, এবং আপনা আপনি মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। হাতে গ্লাভস পরে নিল স্বর্গ আর পিও। মোহিতকে উপর করে শোয়ানো হয়েছে। ইনজেকশনে মেডিসিন লোড করার জন্য পিউকে নির্দেশ দিল স্বর্গ। লজ্জায় ইতস্ততায় মোহিত বালিশে মুখে গুজে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই মনের ক্যানভাসে ভেসে উঠল গ্রে কালারের মূর্তির সাথে প্রিন্স প্লাজো পরিহিত চাঁদের মতো হলুদ ফর্সা বর্ণের পিচ্চি একটা পরী, যার ঝলমলে ডিপ ব্রাউন রঙের স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত স্টাইল করে কাটা। ধবধবে সাদা মুখটিতে প্রসাধনীর কোনো ছোঁয়া নেই, তবুও যেন অস্পৃশরা। গোলাপি ঠোঁটে লিপ বাম কৃত্রিম আলোর ঝককে চকচক করছে, সাথে ঠোঁটের নিচের কুচকুচে কালো তেলটা যা মনের ভেতর নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত করে। বড় বড় চোখের ঘন পাপড়ির ঝাপটানি বুকে হাতুড়ি পেটাচ্ছে। মেজর, উঠে পড়ুন, ইনজেকশন পুশ করা হয়ে গেছে। মেয়েলি মিষ্টি কণ্ঠে ভাবনার ভাঙন হলো। এত দ্রুত শেষ হয়ে গেল? এত দ্রুত নয়, পাক্কা 10 মিনিট লেগেছে বলেই হেসে ফেলল স্বর্গ। লজ্জায় দ্রুত প্যান্ট ঠিক করে বেরিয়ে এলো মোহিত। এমন ভাবেই এই মেয়ের ভাবনায় ডুবেছে যে এত মোট সুইয়ের ঘাও টের পায়নি। সর্বনাশী একটা। ক্যাপ্টেন সৌম্য বলেই ডেকে উঠল মোহিত। আল আলাদিনের দৈত্যের মতো নিমিষেই হাজির হলো সৌম্য।
ছেলেটা বেশ কাজের, একসাথে অনেক কাজ করেছে মোহিত আর সৌম্য। যেমন চৌকস তেমনি ব্যক্তিত্ববান। ১.৫ বছর ধরে ছেলেটি মোহিতের সাথে বিভিন্ন প্ল্যানে সামিল হয়েছে। মানুষকে হাসাতে এবং নিজে হাসতে ভালোবাসে ছেলেটি। মোহিতেরও ইচ্ছে করে সৌম্যর মতো হতে, কিন্তু বিভিন্ন কারণে নিজের খোলস থেকে বেরোতে পারে না মোহিত। সৌম্য সুযোগ পেলেও তাকে হাসায়, এজন্য সে সৌম্যের কাছে অনেক ঋণী। মোহিতের মরুভূমি ন্যায় জীবনের সৌম্য এক পশলাদ বৃষ্টির মতো। এজন্যই তো মোহিত ধীরে ধীরে নিজের ছোট্ট ভাইয়ের স্থান দিয়েছে সৌম্যকে। ক্যাপ্টেন, তুমি কি ডাক্তারনিকে দেখেছ? সৌম্য গদগদ হয়ে হয়ে মাথা নিচু করে ২ হাত বুকে ভাঁজ করে বলল, জি স্যার, ডাক্তারিনী ভয়ঙ্কর সুন্দরী। ভয়ঙ্কর সুন্দরী নয়, বলো ভয়ঙ্কর বেয়াদব। বলেই ফিচেল হেসে কালো চশমাটা নায়কীয় স্টাইলে চোখ লাগিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজিয়ে প্রস্থান নিল। মেজরের এমন উদ্ভট আচরণ দেখে ব্যাকুল বলে গেল সৌম্য। রাত ১২টা বেজে ১৫ মিনিট। রহস্যময় ব্যক্তির কাছে হঠাৎই একটা ফোন কল আসলো। হ্যালো খলিল ভাইয়া, তারপর বলো, ওখানকার খবর কি? সাহেব, ওই মেজর কোনো এক মিশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কি মিশন সেটা বুঝতে পারছি না। সেটা বোঝার জন্যই তো তোমার মতো লোককে রাখা হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরাই একটা অপদার্থ। রাগ চেপে খলিল বলে উঠল, ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর কি সহজেই বের করা যায় সাহেব? টাকা ছিটালেও খলিল, ভাত ছিটালে কাকের অভাব হয় না। আশা করি বুঝতে পেরেছ। রাখছি এখন, এসব আজকের প্যাচাল ভালো লাগছে না বলেই খট করে লাইন কেটে দিল ওপাশের ব্যক্তিটি। শালা গিরগিটি বলেই রাগে বাটন ফোনটি সজোরে আছাড় মারল খলিল। পাখির কিচিমিচির শব্দে ঘুমের রেশ হালকা হয়ে গেল স্বর্গের। আজ তার অফ ডে, ইচ্ছেমতো ঘুরবে এই নিয়তে এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়ি দিয়েছে, কিন্তু ভোরের আলো ফুটতেই ঘুম হালকা হয়ে গেল। অ্যালার্মটি এখনো যেহেতু বাজেনি, আরেকটু চোখ বন্ধ করে রাখলো, এর ক্ষতি কি? মুহূর্তেই বেডসাইড টেবিলের উপর রাখা মোবাইল নামক যন্ত্রটি কর্কশ সুরে বেজে উঠল। চোখ মুখ খিচে কম্বলের নিচে ঢুকে গেল স্বর্গ। কোনো মতে হাতুড়ে মোবাইলটা সাইলেন্ট করে ফেলে রাখলো। চোখ বুজে ঘুমের সামান্য চেষ্টা করলো সে। অকমলাত দরজায় ধাম বাড়ির শব্দে আর চিল্লানির শব্দে স্বর্গের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। ব্ল্যাঙ্কেট সরিয়ে দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে রাগের দারো মাত্রা ছাড়িয়ে গেল। দরজায় কে এসেছিল বুঝতে বেশি বেগ পেতে হয়নি চৌকস ডাক্তারের। আজের একটা বিহিত করতেই হবে, এবং ডিস্টার্ব দাতাকে কিভাবে পানিশমেন্ট দিবে সেটাও ভেবে ফেলল। পা টিপে টিপে স্বর্গ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। লিভিং রুমে এসে দেখতে পেল কেউ একজন পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছে, সামনে জুস আর হালকা নাস্তা। স্বর্গ জানে এটা তার ছোট ভাই, যদিও অত ছোট নয়, মাত্র 2 বছরের ছোট বড়। কিন্তু তাদের লড়াই মারামারি 3-4 বছরের বাচ্চা কেন টম জেরিকেও হার মানাবে। হয়তো পত্রিকার উপর দিয়ে সুখের চুলগুলো দেখা যাচ্ছে, খপ করে ধরতে পারলেই বাগে আনা যাবে। যেইভাবে সেই কাজ দ্রুত বাজ পাখির মতো ধরে ফেললো। চুলের মুঠি যদিও ছোট, চুল ধরতে বেগ পেতে হচ্ছে, তবুও ছাড় যাবে না। ঘুম নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে ভেবেই চুল ধরে আরেক হাত দিয়ে গলা টিপে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, সুখের বাচ্চা হারামি কুত্তা, তোকে আমি মেরেই ফেলবো আজ। অকস্মাৎ আক্রমণে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল যুবক। ড্রয়িং রুমের চিৎকারে মিসেস তনুজা মাহমুদ খুন্তি হাতেই দৌড়ে আসলেন। নাফিস মাহমুদ সবেই চুলে অর্ধেক কালো রঙের কালিটা লাগিয়েছে, বাকিটা আর লাগাতে পারলেন না। বাটি সমেত দৌড়ে আসতেই স্বর্গের ভাই সুখ পিছন থেকে জুসের গ্লাসে এক সিপে চুমুক দিয়ে বলে উঠল, আপুই তো এখানে। পিছন ফিরে সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্গ নিজের আলুথালু চুলগুলো এক হাতে দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে সামনে থাকা পুরুষটির দিকে নজর দিল। ধবধবে ফর্সা পুরুষটির ওভাল শেপের ক্লিন শেভ করা চকচকে মুখমণ্ডল,
সেই মুখ রাজ্যের মায়া ভরা তীক্ষ্ণ চোখ যেন স্বচ্ছ সমুদ্রর খাড়া নাক, নৌকার মতো বাঁকা ভ্রু জোড়া। আর্মি কাটিং হেয়ারটা তাকে একটু বেশি মানাচ্ছে যেন। তার জিম করা পেশিবহুল শরীরের সামনে সর্বনিতান্ত এক পিঁপড়ে। এক হাত দিয়ে চুলের মুঠি এখনো ধরে আছে, বেখেয়ালে হাত সরাতেই ভুলে গেছে। উপর দিকের পুরুষটির ক্ষেত্রে ঘটনা ঘটেছে অন্য। স্বর্গের পরনে স্লিপিং শার্ট, ট্রাউজার, আলুথালু চুল, মুখে জমে থাকা তেলে চকচকে করা গাল, নাক কাপা কাপা গোলাপি শুষ্ক ঠোঁট জোড়া এবং এতটা কাছাকাছি প্রথম কোনো মেয়ের হওয়া। সব মিলিয়ে মনের ভিতর নিষিদ্ধ ইচ্ছেকে বারবার মাথা চাড়িয়ে জাগ্রত করে নিচ্ছে। আহ, আর পারা যাচ্ছে না। এটা তুই কি করলি মা? মেজরকে মেরে দিলি। বেচারা আমার কাছে কাজ এসেছে, এভাবে অপমান করে দিলি। বাপকে তো পাত্তা দিসই না, অন্তত বাইরের মানুষকে তো দে। বাপির মুখে এমন নাটকীয় কথা শুনে স্বর্গ আহাম্মক হয়ে গেল। এই লোক আর্মির জেনারেল না হয়ে নাটকের সিনেমায় হারামি করলেই বেশি জনপ্রিয় হতো। মোহিতের চুলের মুঠি ছেড়ে আমতা আমতা করে মাথা নিচু করে মোহিত সুরে বলে উঠল সর্ব, সরি মেজর, আমি আপনার আমি আমার ভাইকে ভেবে আপনাকে ধরে ফেলেছি। ইন্টেনশনালি করিনি। মাফ করবেন বলেই এলোমেলো পায়ে প্রস্থান নিল। মোহিত তার বুকের হার্টবিটের ধুকপুকুনিতে কথায় কথার খেই হারিয়ে ফেলল। তনুজা কোমল সুরে জানতে চাইল, বাবা লাগেনি তো তোমার? না আন্টি, এসব ছোটখাটো মার আমার কাছে তুলা পড়ার মতো। আপনি আমার আপনি আপনার কাজ করুন প্লিজ, আমি ঠিক আছি। দেখেছো বলেছিলাম না মেয়েটা ডাকাত? স্যার, বাকি রংটা চুলে লাগিয়ে আসুন, জোকার লাগছে। মোহিতের এমন কথা শুনে বোকার মতো হাসি দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেল নাফিস মাহমুদ। মোহিত জানে বাবা হিসেবে নাফিস মাহমুদ 10-এ 10। কাজের সূত্রে নাফিস মাহমুদের সাথে অনেক মেলামেশা করার সুযোগ পেয়েছে মোহিত। ভদ্রলোক যেমন হাসিখুশি তেমনি কঠোর। তিনি কাজে কাজ আর ফ্যামিলি কখনো এক জায়গায় রাখেন না। মোহিতকে নাফিস মাহমুদ বারবার একটা কথা বলেছেন, আমার ফ্যামিলি আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতে পারবে না মোহিত। আমি কখনো ওদের প্রতি কঠোরতা দেখাইনি। যখন যতটুকু ওদের ভালো রাখতে প্রয়োজন হয়েছে আমি সেভাবেই দিয়েছি। আমার ছেলে মেয়েদের কাছে আমি বেস্ট বাবা, আমার স্ত্রী তনুজার কাছে আমি শ্রেষ্ঠ হাজবেন্ড। এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে মোহিত? মোহিত মন থেকে এই ভদ্রলোককে অনেক শ্রদ্ধা করে। নাফিস মাহমুদ কর্মক্ষেত্রে যতটা কঠোর, কর্মক্ষেত্রের বাইরে ততটাই নমনীয়। নাফিস মাহমুদের মাঝে মোহিত নিজের বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়। হঠাৎ ওই পিছন থেকে মুখ সুখ-কাশি দেওয়ার ভান করলো, এহেম এহেম। হাই ব্রো, আম সাফওয়ান মাহমুদ। সুখ স্বর্গের সুখ গুনে গুনে 2 বছরের ছোট একমাত্র আদরের ভাই। খুব জ্বালাই তো, এজন্য মাঝে মাঝে বাগে আনলেই রামধরানি দেয়। আবার মাঝে মাঝে লুকিয়ে পড়ি, তখন বাপি ওর খামচি খায়। এই জন্য আজকের ব্যাপারটাই। একটু আগে ইচ্ছে করেই ও আরামের ঘুমটা ভাঙালাম, তার বদলে আপনি কেলানি খেলেন। কিন্তু আপনাকে কেলানি খাওয়ানোর ইচ্ছে আমার ছিল না। জাস্ট ওর ছুটির দিনটা স্পয়েল করতে চাইছিলাম। অ্যান্ড সাকসেস বলেই আমার ঝাঁকালো 22 বছরের ক্যাডেট পড়ুয়া যুবকটি এই মুহূর্তে মোহিতের এই বাড়ির প্রত্যেক সদস্যকে পাগল বলে মনে হচ্ছে, সাথে নিজেও। কিন্তু ফিউচার শ্বশুরবাড়ি বলে কথা, কাউকে পাগল বলা যাবে না। চুপচাপ জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট্ট করে একটি চুমুক বসালো এমন এবং মনে মনে ভাবলো, পাগল হয়ে যদি সুখের মহমায় দিন গুজরান করা যায়, ক্ষতি কোথায়? 20 মিনিট পরে জেনারেল নাফিস মাহমুদ তার স্টাডি রুমে মোহিতকে ডাকলেন। মোহিত কিছু কাগজ আর নকশা নিয়ে পৌঁছে গেল সিঁড়ি বেয়ে দোতলার কর্নারের কাঙ্ক্ষিত সেই রুমে। শুরু হলো গোপন বৈঠক। হেই, আপনি ক্যাপ্টেন সৌম্য না? আকম্বিক মেয়েলি কণ্ঠে শুনে পেছন ফিরতেই সামনে দাঁড়ানো সুন্দরী এক মেয়েকে দেখে বিষম খেল সৌম্য। জি, আমি ক্যাপ্টেন সৌম্য।
শাহরিয়ার, আপনার তো চিনলাম না। আপনার ব্রেনে জং ধরেছে ক্যাপ্টেন। 2 দিন আগেই আমাদের দেখা হয়েছিল বুশরা শাহিন স্বর্গের চেম্বারে। মাথা চুলকে ও মনে পড়েছে বলে ভদ্র তার সূচক হাসি বিনিময় করল সৌম্য। আরো বলল, সেদিন দেখা হলেও কথা হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ও মা, না না, কোনো প্রবলেম নেই। আপনার নামটা জানা হলো না, যদিও আপনি আমার নাম ইতিমধ্যেই জেনে গেছেন। মেহনাজ পিউ, আমি স্বর্গের স্কুলের জীবনের ফ্রেন্ড। সুন্দর নাম, ঠিক আপনার মতো ফ্লার্টিং করছেন। সৌম্য জিভ কামড়ে কান ধরে কিউট করে তওবা বলে বলে উঠল, একদম না ম্যাডাম। পিওর কি হলো এ জানে। সৌম্যর এমন রূপ দেখে মনে তার ঠান্ডা বাতাস বয়ে গেল। সকাল 10টা বেজে 5 মিনিট। সেনা সদস্যদের প্রশিক্ষণ অনুশীলন চলছে। মোহিত দাঁড়িয়েছে, তার পর্যবেক্ষণ করছে আর ভাবছে, ভেতরের খবর বাইরে কে পাচার করেছে, নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আংশিক হলেও ফাঁস হচ্ছে। আরো বেশি সতর্ক হতে হবে আমাদের। ভেবেই এবারের প্ল্যান ভেস্তে দেওয়া যাবে না। যেই বোয়াল আমি 2 বছর ধরে খুঁজে চলেছি, তাকে এবার আমার জালে আটকাতেই হবে। কি ব্যাপার মোহিত, তোমাকে অন্যমনস্ক লাগছে? হঠাৎ পিছন থেকে এমন ভরাট কণ্ঠ শুনে চমকে ওঠে মোহিত। ভাবনা কাটিয়ে পেছন ফিরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজ মোরশেদকে দেখে তৎক্ষণাৎ স্যালুট জানায়। কিছু না ছাড়, হঠাৎ মায়ের কথা মনে পড়েছে। দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি, সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। এমন আর হবে না। সরি স্যার। ডোন্ট ওয়ারি মাই বয়, সব ঠিক হয়ে যাবে। কাজে মন দাও। আর তোমার মিশনের কি খবর? কোনো খোঁজ পেলে? নিয়াজ মোরশেদকে কেমন জানি সুবিধার মনে হয় না মোহিতের, তাই মোহিত সব কথা চেপে গিয়ে নানান তালবাহানা লাগিয়ে এক গল্প বলে ফেলল। না স্যার, আমি কিছু করেও মাহমুদ খানের নাগাল পাচ্ছি না। আপনি টেনশন করবেন না, আমি ঠিক খুঁজে বের করব। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখে কালো রোদ চশমাটা পরে লম্বা লম্বা পা ফেলে হাঁটা ধরল মোহিত। গন্তব্যে সিএমএইচ। একেবার মাকে দেখে ডক্টরের সাথে কথা বলতে হবে। দেখুন মেজর মোহিত, আপনার মায়ের হার্টে পেসমেকার মেশিন বসাতে হবে। আপনার মা অনেকদিন ধরে এখানে ভর্তি রয়েছে। আমি দীর্ঘদিন ওনার চিকিৎসা সেবা দিয়ে আসছি। ওনার সমস্ত কন্ডিশন আমার নখদর্পণে। এনার হার্টের স্বাভাবিক কার্যক্রম বলুন বা স্পন্দন তৈরি করাই বলুন, এনার হার্টে যেন কন্ডিশন। এখন আপনি অনুমতি দিলেই আমি মেশিন বসানোর জন্য অপারেশন করার ব্যবস্থা নিব। মেশিন বসালে কি আমার মা পুরোপুরি সুস্থ হবে ডক্টর? মোহিতের কথা শুনে চুপ করে দৃষ্টি নত করে ফুঁস হয়ে করে নিঃশ্বাস নিলেন প্রফেসর সরওয়ার জাহান। দেখুন মেজর, হঠাৎ মৌত উপরে যিনি আছেন তার হাতে। আমি আপনার 100% গ্যারান্টি দিতে পারবো না, তবে আমার বিশ্বাস আপনার মা সুস্থ হবে। কথাটি বলে মোহিতের হাতের উপর হাত রাখলেন প্রফেসর। আর দেরি করবেন না মেজর, দেরি করলে অবস্থা খুবই খারাপ হতে থাকবে। যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত ওনার জন্য ভালো। চোখ বন্ধ করে একটা ভাবলো মোহিত। পরক্ষণেই গমগমে কণ্ঠে বলে উঠল, আপনি অপারেশনের সবকিছু রেডি করুন। কিন্তু মেজর, একটি প্রবলেম আছে। এই বলে একটা পেপার এগিয়ে দিলেন প্রফেসর মোহিতের দিকে। এটা কি? মেজর মোহিত, এখানে আপনাকে বন্ডসই দিতে হবে। কথাটি শোনা মাত্র মাথার আকাশ ভেঙে পড়ল মোহিতের। জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিত প্রফেসরের দিকে তাকালো। আসলে অপারেশনে একটু জটিলতা রয়েছে। ভাগ্য খারাপ হলে ওটি টেবিলেই উনি মারা যেতে পারেন। কিন্তু আমরা তা আমাদের চেষ্টা কোনো ত্রুটি রাখবো না মেজর। প্রফেসরের কথা শুনে চোখের মধ্যে জ্বালা শুরু হলো মোহিতের। এখন কি ভারী বর্ষণ হবে চোখের দুকুল ছাপিয়ে? এমনটা কি হবার কথা ছিল? আজ থেকে 6 বছর আগের ভাবনায় ডুব দিল মোহিত। শীতল বিদায় নিবে নিবে ভাব, কিন্তু রাতে হালকা শীতের আমেজ রয়েছে এবং দিনে চকচকে সোনালি রোদ। আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। মোহিত তখন সেকেন্ড
ক্যাপ্টেনল্যান্ড তখন পোস্টিং ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। মোহিত সকালের জগিং শেষ করে শাওয়ার নিয়ে ডাইনিং হলের উদ্দেশ্যে পা বাড়িয়ে মাত্র হঠাৎই মোহিতের হাতে থাকা মুঠোফোনে ভাইব্রেশন শুরু হয়। স্ক্রিনে দৃষ্টি ফেলে পাপা নামটি দেখে হেসে ফেলে মোহিতের ঠোঁটে। হ্যালো, কেমন আছো মোহিত? ভালো আছি পাপা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। একটা খুশির খবর আছে তোমার জন্য মোহিত। জি পাপা, বলো। নামিরার বিয়ে ঠিক করেছি। জানি সবকিছুই অনেক দ্রুত হয়েছে, তোমাকে জানানোর সময় পাইনি। মাত্র নামিরার বেশ পছন্দ হয়েছে, বাকি কথা বাসায় এসে বলবো। আজই তুমি ঢাকায় ব্যাক করবে, রাতে এঙ্গেজমেন্ট। বোনের বিয়ের কথা শুনে মোহিত প্রথমে অনেক খুশি হয়, কিন্তু পরে ভাবতে থাকে সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে। মোহিত জানে তার বাবা একজন বিচক্ষণ মানুষ, সে ভুল সিদ্ধান্ত নেবে না অবশ্যই, কারণ একজন বিচক্ষণ ম্যাজিস্ট্রেট আর যাই করুক, যার তার হাতে কখনো মেয়ে তুলে দিবে না। মোহিত আরো কিছু কথা বলে ফোন কেটে দেয়। নিজ কক্ষে ব্যাগ গোছাচ্ছে মোহিত। একমাত্র বোনের বিয়ে বলে কথা। 15 দিনের ছুটি নিয়ে মোহিত ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন বিকেল 5টা। মোহিত দাঁড়িয়ে আছে তার বাড়ির মেইন রোডের সামনে, কলিং বেল টিপে অপেক্ষা করছে। হুট করে খুলে গেল দরজা। দীর্ঘ 6 মাস পর মোহিত বাসায় এসেছে। মোহিতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল 10 বছরের এক বালক। চিৎকার করে বলে উঠল, ভাইয়া! আদরের ছোট ভাইকে জড়িয়ে কোলে তুলে ফেলল মোহিত। নামিরা আর মোহিতের চাইতে বয়সে অনেক ছোট এই পুচকো মুকিত। যেমন বাড়ির ছোট সদস্য, তেমনি কিউট একটা বাচ্চা। এজন্যই তো সকলের চোখের মধ্যমণি। হুট করে এলো, জানালে না কেন? তোকে সারপ্রাইজ দিলাম, পাপা জানতো, মাও জানতো, তোকে কেউ জানায়নি, আমি নিষেধ করেছি। এই বলে কোল থেকে মুকিতকে নামিয়ে সোফায় ফেলে দিল মুকিত। ফেলেই সুড়সুড়ি দেওয়া শুরু করলো। মুকিত হেসে কুটিকুটি। তাদের দুই ভাইয়ের খুনসুটি হাসাহাসি করার শব্দে রান্নাঘর থেকে দৌড়ে এলেন মিসেস তারিন রহমান আর নামিরা। নামিরা এসেই মোহিতের কান টেনে ধরলো। এই 6 মাসে একবার আসতে মন চায়নি তোর? আপু লাগছে, মা লাগছে, ছাড়তে বলো। না, ছাড়বো না, লাগার জন্যই দিয়েছি। আচ্ছা সরি, মাফ করে দে আপু, নেক্সট বার থেকে প্রতি মাসে মাসে আসবো। মুকিত নামিরাকে অনুনয়ের সুরে বলল, ছেড়ে দাও না আপনি, ভাইয়ার কানে ব্যথা লাগছে। ভাইয়ের উকিল হয়েছিস? মুকিত মাথা উপরে নিচ করে হ্যাঁ বুঝালো। আচ্ছা যা, ছেড়ে দিলাম। ছেলে মেয়েদের এমন কীর্তি দেখে হেসে ফেললেন মিসেস তারিন। তোদের নিয়ে আর পারি না। যা মুকিত, ফ্রেশ হয়ে খেয়ে নে, কাজ আছে অনেক। এই পটু, এই ব্যাগে যা যা আছে সব তোর, যা নিয়ে নে সব। মুকিত যেন আকাশের চাঁদ হাতে পেল। এজন্যই তো ভাইয়াকে তার এত ভালোবাসতে ইচ্ছে করে। এবার নামিরার পিছু নিল মোহিত। তুই প্রেম করছিস না? নামিরা হাত উঠিয়ে বলে, মারবো এক ঠাটিয়ে। আচ্ছা বুঝছি, লজ্জা পেতে হবে না, শুধু বল বরকে। পটাপট নাম বলে ফেল। তুই চিনিস? আমি চিনি। নামিরা লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হেসে ফেলে। সোহাগ ভাই। নামিরার দিকে দৃষ্টি ফেলে নামিরার রক্তিম গাল আর ওড়নার কোনা আঙ্গুলে পেঁচানো দেখে মোহিত বুঝে ফেলে, হি ইজ রাইট। শিওর সোহাগ ভাই। নামিরা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। কিভাবে পটালে এই হাবলুটাকে? নামিরা চোখ রাঙিয়ে বলে উঠে, মার খাবি মোহিত। মোহিত খুব ভালো করে সোহাগ নামের ছেলেটিকে চেনে। মোহিতের বাবার বাল্যকালের এক বন্ধুর ছেলে এই সোহাগ। ছেলেটি গ্রামে থাকতো। একদিন মোহিতের বাবা আদনান ওয়াসিফ অনেক রাত্রে এই ছেলেটিকে এনে কঠিন গলায় সবাইকে ডেকে বলেছিল, আজ থেকে এই ছেলে আমাদের ছেলের মতো, সেও এ বাড়ির একজন সদস্য এখন থেকে। ও আমার বন্ধু হামিদের ছেলে, ওর বাবা 2 দিন আগে এই দুনিয়া ত্যাগ করেছে। ওই জগতে ওর কেউ নেই। তোমরা কেউ এখনো ওর সাথে কোনো প্রকার খারাপ আচরণ বা অশোভনীয় কিছু করবে না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আজকে আমি এই এতিমের গার্ডিয়ান
হলাম। ভবিষ্যতে আমার অবর্তমানে এই ছেলের দোয়ায় আল্লাহ চাইলে অন্যকে তোমার এই গার্ডিয়ান হবে। সোহাগ এখন ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছে কেবল। এই অবস্থায় কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই ঠাহর করতে পারছিল না। এমন সময় ফেরেশতার মতো সামনে এসে দাঁড়িয়েছিল আদনান ওয়াসিফ। মিসেস আরিন সোহাগকে কাছে টেনে বলছিল, আমাকে আম্মা ডাকতে পারবে? সোহাগ সেদিন মিসেস তারিনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। সোহাগ পড়াশোনায় অনেক ব্রিলিয়ান্ট ছিল। নিজের পড়াশোনার পাশাপাশি নামিরা আর সুমিতকেও অঙ্ক ইংরেজি পড়াতো অবসর সময়ে। নামিরার এসএসসি পরীক্ষার সকল নোটস নিজ হাতে তৈরি করে দিয়েছিল সোহাগ। সেদিন ইন্টারমিডিয়েট এক্সামে সোহাগ জিপিএ 5 পেল। সেদিন মিসেস তারিন আর আদনান ওয়াসিফের খুশি দেখে কে? নিজের সন্তানের মতো সকল সুযোগ সুবিধা দিয়েছিলেন সোহাগকে। পড়িয়েছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়। নিজের যোগ্যতা বলে সোহাগ নাম করা এক কলেজের ইংরেজি বিষয়ের প্রফেসর হিসেবে নিয়োগ পায়। মোহিত আগেই বুঝেছিল সোহাগের জন্য নামিরার মনে কোথাও কিছু আছে, কিন্তু এটা যে প্রেম ভালোবাসা পর্যন্ত গড়াবে তা ভাবতে পারেনি মোহিত। কারণ সোহাগ ছিল খুবই সাদাসিধে, ঘরকনে টাইপ ছিল। তিনতলার চিলেকোঠার ঘরটাতে সারাক্ষণ পড়াশোনা করে কাটাতো। খাওয়া দাওয়ার সময় ছাড়া মায়ের ডাকে ধ্যান ছিল মোহিতের। খেতে আয়, আর কিছু কাজ আছে হাতে করে দে। কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন মিসেস তারিন। চারপাশে আলো ঝলমল করছে। কিছু কাছের আত্মীয় এসেছে। বাচ্চাদের হাসাহাসিতে মুখরিত চারিপাশ। বাড়িতে যেন চাঁদের হাট এসে বসেছে। নামিরার আপদ হবে আজ। মোহিত ব্যস্তায় তার বাবার খবর নেবার সময়ই পায়নি। তবুও তার মায়ের কাছে জানতে চেয়েছে, মা, বাবাকে দেখছি না কোথাও। আছে কোথাও কাজে ব্যস্ত হয়তো। আকদের সময় দেখতে পারি বলেই অন্যদিকে চলে গেলেন। পার্লারের মেয়েরা এলো নাকি সেটা দেখতে। ঘরের কোণে বসে জীবনের হিসেব করছেন আদনান ওয়াসিফ। জীবনদশায় কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। নিজের এত বছরের অর্জন করা সততা সম্মান খুইয়ে দিবেন, নাকি পালিয়ে যাবেন, নাকি জীবন দিয়ে হলেও সব আগলে রাখবেন, কোনো সিদ্ধান্ততেই উপনীত করতে পারছেন না তিনি। রাতে এত পরিমাণ হুমকিজনক ফোন কল আর নেওয়া যাচ্ছে না। কি করতে পারি এখন আমি? পরিত্যক্ত একটি বিল্ডিং এর আধভাঙা একটি কক্ষে গোপন বৈঠক বসিয়েছেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। তারা সবাই সমাজের উজ্জ্বল ব্যক্তিবর্গ। তাদের ভালো মানুষের আড়ালে মুখোশ জনগণ জানানোর দরকারই বা কি? তারা কি দেশের মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে? নিজের স্বার্থ নিয়ে ভাবা কি ভুল কিছু, নাকি টাকার প্রতি লোভ কার না আছে? সামান্য একজন নির্বাহী অফিসারের কাছে এভাবে জিম্মি না হয়, এত ভয় না পেয়ে ভয়কে জয় করলে কেমন হয়? লেফটেন্যান্ট, ভনিতা না করে খুলে বলুন, কি বলবেন চাচ্ছেন আহমেদ খান? আহমেদ খানের উত্তর শোনার আশায় বাকি সদস্যরা গভীর আগ্রহ নিয়ে তার মুখপানে দৃষ্টি দিলেন। যদি নির্বাহী অফিসারই না থাকে তাহলে কেমন হবে? কথাটি সকলের মনে ধরে গেল। এজন্যই বলি আহমেদ, তুমি আসলেই একটা পাক্কা খিলাড়ি বলেই হাততালি দিলেন নব্য হওয়া মন্ত্রী মোস্তাক চৌধুরী। আহমেদ খান হুইস্কির গ্লাস 3 আঙুল দিয়ে ধরে তাকে বরফ ঢেলে নাড়তে নাড়তে ঢেউ খেলানো হুইস্কির দিকে তাকিয়ে আবারও বলে উঠল, আমি তো জানি সেনাবাহিনীর লোকেরা হয় সৎ, ন্যায়নিষ্ঠাবান। তো তুমি কিভাবে এমন জোচ্চোর হলে? লেফটেন্যান্ট গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বিদঘুটে শব্দে হো হো করে হেসে উঠলেন। লেফটেন্যান্ট, একজন লেফটেন্যান্টকে সরকার বেতন কত দেয় জানো? পাশে থাকা মশকাত জানতে চাইলেন কত? মাত্র 29,000 টাকা। কিন্তু আমার পেটটা দেখছো? পেটের দিকে আঙুল তাক করে লেফটেন্যান্ট সকলের উদ্দেশ্যে বললেন, আমার পেট
প্রায় 4 কোটি টাকা। এখন এই কোটি খিদে সামান্য খড়কুটো দিয়ে কিভাবে চলবে আহম্মদ? পাশে থাকা খলিল বলে উঠল, আমার বেতনের কথা আর নাই বললাম সাহেব। সামান্য একজন দ্বার প্রহরী তো সেই হিসেবে কিছুই পায় না। আপনাদের পায়ের ধুলো লাগিয়ে যদি একটু খেয়ে পরে বাঁচতে পারি, এটাই আমার জন্য অনেক কিছু। তাহলে এই কথাই রইল। উড়িয়ে দাও লেফটেন্যান্ট নির্বাহী অফিসারকে। পথের সামনের কাঁটা যত দূর সরাবে তত পথ ভালোভাবে হাঁটতে পারবে, বুঝতে পেরেছো? আর মন্ত্রী শোনো, হারামি যেহেতু করেছো, তাহলে সরকারকে কিভাবে বোঝাতে হবে আশা করি সব আয়ত্ত করেছো। লেফটেন্যান্ট যেন না ফাঁসে। সকলে নরম গতিতে কিন্তু বসাতে পারবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নিও ভালোভাবে। বলেই হুইস্কি গ্লাসে ঠোঁট লাগিয়ে এক সিপ টান দিল। রাত 9টা বাজে 25 মিনিট। নামিরা আর সোহাগকে পাশাপাশি বসানো হয়েছে আংটি বদল করানোর জন্য। অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে হচ্ছে। নামিরাকে পুতুলের মতো লাগছে আজকে মোহিতের কাছে। যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হবে, তাই আজকে এত বেশি আয়োজন করা হয়নি। আংটি বদল করার জন্য দুটো আংটি মিসেস আরিন একটি ফুলের ডালিতে করে নিয়ে এলেন, এনে সামনের পাতানো টেবিলে রাখলেন। এতদিন পর মোহিত ভালোভাবে সোহাগের দিকে খেয়াল করে দেখল। নামিরার জন্য সোহাগের চোখে গম্ভীর ভালোবাসা, ভালো লাগার হাতছানি। সোহাগকে কেমন যেন পরিপূর্ণ আর ইতস্তত লাগছে। আংটি বদল করার জন্য সোহাগ আংটি তুলে নিয়ে নামিরার হাত টেনে নিল। খুবই স্বর্ণকর্ণে আংটি পরিয়ে দিল, যেন নামিরার আঙুলও টের না পায়। বিষয়টা খুবই ভালো লাগলো মোহিতের। যাক, তার বোন পারফেক্ট কাউকে খুঁজে পেয়েছে। আর যাই হোক, মোহিত বুঝে ফেলেছে এই ছেলের থেকে কখনো নামিরা কষ্ট কি জিনিস তা উপলব্ধি করতে পারবে না। আংটি বদল করার খুশিতে সকলে হাততালি দিয়ে হবু কুপতিকে কংগ্রাচুলেশন জানালো। এত খুশির মধ্যে মোহিতের নজর গেল তার বাবার দিকে। ভদ্রলোকের বিধ্বস্ত চেহারা মোহিতের মনের ভয়ে স্তূপ জমালো। কি এমন ভাবছে উনি? উনি কি অসুস্থ? নামিরার বিয়েতে কি উনি খুশি নন? আপুর জেদের কাছে হার মেনে কি বিয়ে হচ্ছে ওনার অমতে, নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে? সকল ভাবনাকে দূরে ঠেলে সমস্ত প্রশ্নের উত্তর জানতে বাবার কাছে দ্রুত এসে দাঁড়ালো মোহিত। বাবা, কিছু না লুকিয়ে সত্যি করে বলো, কি হয়েছে? মেজর মোহিত, আপনি এখানে? পেছন থেকে সুমিষ্ট মেয়েলি সুরটি কার হতে পারে তা ভাবতে ন্যানোসেকেন্ড সময়ও লাগলো না মোহিতের। পিছন ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, জি ডাক্তার সাহেব, আমি এখানে আপনার সামনে। চাইলে আমার চুল কেটে গলা টিপে ধরতে পারেন। লজ্জায় চোখ নামিয়ে নিল স্বর্গ। লজ্জায় অবনত মুখশ্রী দেখে মোহিতের নিজেকে নেশাখোর মনে হচ্ছে। কি আছে এই মায়াবী চেহারায়? আমি আপনাকে কিন্তু অলরেডি সরি বলেছি মেজর। না, নাটক না করে এখানে কেন এসেছেন জানতে পারি? একটা কাজ ছিল। তো কাজটি কি? শেষ। মোহিত মাথা ঝাঁকিয়ে নরম সুরে বলল, আপাতত শেষ। তা মিস গুন্ডি, সরি স্বর্গ, আপনার ইউনিফর্ম কোথায়? ডিউটি আওয়ার শেষ, বাড়ি যাব। চলুন একসাথে যাওয়া যাক বলে মোহিত সামনের দিকে সামনের সহিত হাত ইশারা দিল। দাঁড়ান 1 মিনিট মেজর। যাবো আর আসবো বলেই ফুরুত করে দৌড়ে লাগলো স্বর্গ। স্বর্গের পরনে জিন্স কালারের রম্পার্স, হাতে হাফ হাতা হোয়াইট টি শার্ট, পায়ে স্লিকার্স, সাথে পনিটেইল স্টাইলে বাঁধা চুল, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মোহিতের বুকের কাঁপন ধরলো। স্বর্গে যাওয়ার পর মোহিত 2 হাত দিয়ে বুক চেপে ধরে ওয়েটিং চেয়ারে বসে পড়লো আর বলে উঠে হৃদয় হরণে একটা। মিনিট 5 পরেই ফিরে এলো স্বর্গ। কি ব্যাপার মেজর, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? বুকে ব্যথা হচ্ছে? স্বর্গ 2 হাতে দুটো ঠান্ডা জুসের কাপ দিয়ে মোহিতের দিকে ভ্রু কুঁচকে উৎসুক দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে।
স্বর্গের কাছে শ্রাবণ ইন্দ্রিয়তে প্রবেশ করা মাত্র ধুম করে দাঁড়িয়ে পড়ল মোহিত। না মিস স্বর্গ, আসলে কেউ আমাকে খুন করতে চাচ্ছে। স্বর্গ ভয় পেয়ে জিজ্ঞেস করলো ফিসফিসিয়ে, কে খুন করতে চাইছে মেজর? আপনি তাকে চিনতে পেরেছেন? ডিপার্টমেন্ট জানে। চিনতে পেরেছি, কিন্তু আমি খুন হতে চাই মিস স্বর্গ, তাই ডিপার্টমেন্টকে জানাইনি। এবার স্বর্গ বুঝতে পারলো মোহিত তার সাথে মজা নিচ্ছে, তাই সে মুখ ফিরিয়ে বলল, আমাকে বোকা বানালেন মেজর মোহিত ওয়াসিফ। এর শোধ আমি তুলবো। বলে জুসের কাপ এগিয়ে বলে উঠল, নিন ঠান্ডা জুস পান করুন, বাইরে অনেক গরম। জুস হাতে নিতে নিতে মোহিতের স্বর্গের দিকে তাকিয়ে বলে বসলো, আমি চাই আপনি আমার উপর শোধ তুলুন মিস স্বর্গ। কথাটি বলে স্বর্গের চোখে চোখ রাখলো। কতক্ষণ তাদের দৃষ্টি বিনিময় হলো কে জানে। ধ্যান ভাঙলো ক্যাপ্টেন শম্ভুর ডাকে, স্যার জিপ নিয়ে এসেছি, হেডকোয়ার্টারে যেতে হবে, বোর্ড মিটিং আছে। সৌম্যর উপস্থিতিতে ইতস্ততায় দুজনেই দ্রুত চোখ সরিয়ে কাচুমাচু করে কেউ কাউকে বিদায় না জানিয়ে দ্রুত প্রস্থান নিল। হুইস্কির বোতল থেকে কেবলই নিজের পছন্দ মতো এক প্যাক গ্লাসে ঢেলেছে। লেফটেন্যান্ট কর্নেল নাসের হায়দার চুমুক দেওয়ার আগেই টেবিলে রাখা ফোনটি কাঁপতে শুরু করলো। অসময়ে যখন তখন ফোন আসা নাসেরের পছন্দ নয়। বিরক্তিতে চোখ উপরের দিকে উল্টিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটি হাতে নিল। স্ক্রিনে জানা পরিচিত রাঘব বোয়ালের নম্বর দেখে মুখের সমস্ত দাঁত বের হয়ে এসে এলো খুশিতে। হ্যালো, ওদিকের খবর কি লেফটেন্যান্ট? গোপন সূত্রে জানতে পেরেছি কোনো এক মেজর আমার খুব নজরদারি করছে। মেজরকে একটু ঘোল খাওয়ালে কেমন হয় বলো তো? তোমার যা ভালো মনে হয় আহমেদ, কিন্তু তুমি কি তার লাগাল এত সহজে পাবে? মেজর কিন্তু সাধারণ কোনো মেজর নয়, যেমন চৌকস তেমন কার্য উদ্ধারকারী। পুরো ডিপার্টমেন্ট তার সাথে আছে, ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তাকে বেশ সমীহ করে চলে। শোনো লেফটেন্যান্ট, তোমার দায়িত্ব আমাকে খবর সাপ্লাই দেওয়া। আমি কিভাবে কি করব সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। রাখছি বলেই কলটা কেটে দিল। নাসেরের মাঝে মাঝে মন চায় এক শুটে আহম্মদের বুক ঝাঁঝরা করতে। ব্যাটটা নিজেকে মহাপণ্ডিত ভাবে, যা খুশি তাই বলে ফেলতে দ্বিধা করে না। ফেলাখুনি একটা, কিন্তু টাকার লোভে শত অপমান সহ্য করেও দাঁত কামড়ে পড়ে আছে নাসের। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টারের বোর্ড মিটিং বসেছে। আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদ খান নামের এক ব্যক্তি, যিনি প্রচুর অর্থে কোটি কোটি টাকার হীরা আর মানুষের ভিন্ন অর্গান পাচারের কাজ রীতিমতো করে যাচ্ছে। কোনো পুলিশরা, বিডিআর, এমনকি আর্মি কোনো অনেকটি ইউনিট মিলেও কিছু করতে পারছে না। কেন করতে পারছে না? এই ব্যর্থতা আসলে কার? এই নিয়েই মিটিংয়ে উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার, মেজর মোহিত ওয়াসিফ, লেফটেন্যান্ট কর্নেল মেজবা সিরাজি, কর্নেল তাজ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকী, মেজর জেনারেল নাফিস মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল। তারা কিছুদিন আগে একটা গোপন খবরের মাধ্যমে জানতে পেরেছে মাহমুদ খান কোথায় আছেন বর্তমানে, এবং এটাও জেনেছেন ক্যান্টনমেন্টের কোনো বড় অফিসার এখানকার সকল খবর আহমদ খানের কাছে পৌঁছায়। এজন্য প্রতিবার আটঘাট বেঁধে প্ল্যানিং করেও লাভের ফলাফল শূন্য। তাই আজকের মিটিংয়ে শুধু তাদেরই ডাকা হয়েছে, যারা তাদের ইউনিফর্ম আর নীতির কাছে কখনো বেইমানি করেনি এবং ভবিষ্যতেও করবে না, যাদের উপর দেশের দায়িত্ব অর্পণের এতগুলো বছর পরে অভিযোগের কোনো আঙ্গুল ঠেকেনি। কিরে, এমন দৌড়ে বাসায় ফিরলি কেন? আর ফিরছিস যখন পোশাক না পাল্টে হাত মুখ না ধুয়ে মরার মতো পড়ে আছিস কেন? সেই দুপুরে বাসায় এলি, এখন বাজে বিকেল 5টা। দুপুরের পরও খাবার খেলি না। কিছু হয়েছে মা? মায়ের প্রশ্নে স্বর্গ কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলে ফেলল, হিসু চেপেছিল আম্মু, তাই দৌড়ে চলে এসেছি। এই জন্যই ভাতও খাবি না? ঘুমিয়ে গিয়েছিলাম এজন্য যাইনি। আমি কিন্তু আমি তো তোর রুমে থেকে
ঝাপাঝাপির শব্দ পাচ্ছিলাম। কি হয়েছে সত্যি বল। ধুর, কিচ্ছু হয়নি, যাও তো এখন। কথা বলতে ইচ্ছে করছে না। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা। ভাইয়ের আকম্বি কেমন চেহারা, কথায় চেতে উঠল স্বর্গ। এখনই তোকে ছাদ থেকে ফেলে দিব, ফাজিল ছেলে। একজন ক্যাডেট অফিসার হয়ে ট্রেনিং কমপ্লিট না করে ঘরে বসে বসে তুই কি করিস তুই? বাপের নাম ভাঙিয়ে যখন খুশি তখন বাসায় চলে আসিস বেয়াদব। স্বর্গকে খেপিয়ে দিয়ে মায়ের পেছনে লুকালো মুখ। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা, দেখো ওর গাল লাল হয়ে গিয়েছে লজ্জায়। তুমিই বলো, ও এমনি এমনি লজ্জা কেন পাবে? আম্মা, তোমার ছেলে কিন্তু সত্যিই এখন খুন করে ফেলবো আমি। বলেই বেড সাইড টেবিল থেকে ফুলদানি হাতে নিল স্বর্গ। ভয়ে মিসেস তনুজার শোক আস্তে করে দরজা ভিড়িয়ে চলে গেল। পাগল খেপেছে। ইয়ে আম সাকসেস বলে সুখ হাত মুঠি করে ভিক্টোরি সাইন দিল। বিছানায় ধাপ করে চার হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ল স্বর্গ। এরপর আবার বসে পড়ল, হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠুকিয়ে বিড়বিড় করে উঠল, কে বলেছে তাকে স্বর্গ এই মেজরের দিকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে? এই লোক সেই, যেই চূড়ান্ত বজ্জাত। তার ঠোঁট কাটা, তাকে তো লজ্জায় চুবিয়ে মারবে। ধুর, আর ভুলেও সামনে পারবো না এই সর্বনাশা মেজরের বলেই ওয়াশরুমে বের হতে চলে গেল স্বর্গ। তুমি কি কখনো প্রেমে পড়েছো ক্যাপ্টেন সৌম্য? আকাশ থেকে পড়ার ভান করে সৌম্য বলে উঠল, প্রেম? আর আমি? কি যে বলেন স্যার, ইন্টার পাশ করে লং কোর্সে ক্যাপ্টেন অফিসার হলাম। সেখানে সিসি পাস, সিটি পাস ছাড়া বাইরেই বের হওয়া যায় না। ট্রেনিং নিলাম, লেফটেন্যান্ট হলাম। এরপর থেকে তো জীবনের রঙই বদলে গেছে। খালি মিশন এক্সাম, মিশন এক্সাম। এখন আবার ক্যাপ্টেন হয়ে তো মাঝ দরিয়ায় পৌঁছেছি। বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না ছাড়। আপনার মতো মেজর হয়ে গেলে প্রেম না রিয়েক্ট বিয়ে করে টানা 6 মাসের জন্য গুম হব বউ নিয়ে। এখন তো সারাক্ষণ আপনার সাথে থাকি। কোনো লেডি অফিসার, নার্স, ডক্টর, লেডি সোলজার কেউ আপনার ভয়ের সামনে আসে না। প্রেমটা কিভাবে হবে স্যার? সৌম্য ঠিকই বলেছেন, ডিউটি অহেতুক আলাপচারিতা বা কোনো ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বা যে সোলজার, কোনো লেডি অফিসার, লেডি সোলজার এর সাথে কথা বলা মোহিত একদম এলাও করে না। মোহিত মনে করে তারা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে স্বর্গ করেছে। এখানে ডিউটি ফেলে কারো সাথে হাসি ঠাট্টা করে 2 মিনিট কথা বলেই বিরাট লস। তাই পানিশমেন্টের ভয়ে মেজরের সামনে এসব করার সুযোগ হয় না। আর ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া হয় খুবই কম, তাও বিশেষ প্রয়োজনে। প্রেমটা তাহলে হয় কিভাবে? কেন স্যার হঠাৎ প্রেমের কথা বললেন? কেন বললেন? সৌম্যের প্রশ্ন গলা খাকড়ি দিয়ে মিথ্যে বলার ডালা সাজানো। মোহিত, প্রেমে পড়লে এটার অজুহাতে তোমাকে কঠিন পানিশমেন্ট দিতাম আর কি। এজন্য সৌম্যকে নাটক করার সুযোগ না দিয়ে কণ্ঠে অর্ডারের সুরে গম্ভীর নিয়ে বলে উঠল, চলো সৌম্য, তোমার জন্য আজ রাতে কঠিন ডিউটি আছে বলে রওনা দিল মোহিত। অস্ট্রেলিয়া, সিডনি। ঘড়ির কাঁটার সময় সকাল 9টা বেজে 20 মিনিট, যা বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা। নামিরা 6 মাসের অন্তঃসত্ত্বা। সোহাগ ভার্সিটিতে যেতে নিলেই নামিরা এমন কান্না জুড়ে দেয়। সোহাগ সিডনি ইউনিভার্সিটির একজন লেকচারার। নামিরার এমন কান্নার জন্য প্রায়ই তার লেট হয়ে যায়। নামিরার কান্নার কারণ প্রতিদিনই একটাই, নিঃসঙ্গতা। সোহাগ জানে নামিরা কেন কাঁদে এভাবে প্রতিদিন, কিন্তু সোহাগ নিরুপায়। ক্ষমতা থাকলে সে সব রাগে আগের মতো করে ফেলতো। সোহাগ তো সব সময় চেয়েছে নামিরা ফুলের মতো হাসুক, খেলুক, কেন দুঃখ যেন নামিরাকে স্পর্শ করতে না পারে। না হলে সোহাগের মনের সব চাওয়াগুলো কেন এক নিমিষেই পাষার গুটির মতো উল্টে গেল। আচ্ছা, যদি টাইম ট্রাভেলস নামের সত্যি কিছু থাকতো, সোহাগ কি আগে ভাগেই সকল দুর্ঘটনা এড়িয়ে নামিরাকে স্বাভাবিক সুন্দর একটি জীবন গড়ে দিতে পারতো? কি হয়েছিল 6 বছর আগে?
কেন নিমেষেই সব বিভীষিকাময় হয়ে উঠল। ঘটনাগুলো না ঘটলে নামিরা সোহাগ মোহিত সবার জীবনের মোড় হতো ভিন্ন। এমন হৃদয় বিচারক ঘটনা ঘটে যাওয়ার কি খুব দরকার ছিল? না, আর ভাবতে পারছে না সোহাগ। নিজের চোখের জল কোনোরকম সামলে নামিরাকে হেল্পিং হ্যান্ডের কাছে বুঝিয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। হাই মিস পিউ, কোনো রেস্টই নেবেন ডিসাইড করতে পারছেন না। সৌম্যের অকৃত আগমনে চমকে উঠে পিউ বুকে থুকু লাগিয়ে বলে ওঠে, আপনি কি ভূত নাকি ক্যাপ্টেন? ওমা, ভূত হব কেন? শপিং এ এসেছি। শপিং করতে করতে দেখলাম আপনি গালে হাত দিয়ে বসে আছেন। আর একটু এগিয়ে বসে দেখি সামনে ড্রেসের পসরা সাজিয়েছেন। এতগুলো ড্রেস একসাথে দেখলে আপনি কখনো একটি সুন্দর ড্রেস কিনতে পারবেন না মিস পিউনাস। সৌম্যের এমন আদুরে ডাকে পিউ আইসক্রিমের মতো গলে গিয়ে বিড়াল ছানার মতো দুই হাত থুতনির নিচে গুটিয়ে কিউট ফেস বানিয়ে বলে উঠল, তাহলে আপনি একটা সিলেক্ট করে দিন ক্যাপ্টেন। সৌম্য অভিজ্ঞতার নেই দোকানিকে এটা দেখান ওটা দেখান বলে দুটো ড্রেস সিলেক্ট করলো। কাকতালীয়ভাবে দুটো ড্রেসই পিওর পছন্দ হলো। একটা মেরুন রঙের, অন্যটি ল্যাভেন্ডার। সৌম্য পিউকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে বলল, পিউনাস ড্রেসগুলো আপনাকে সুন্দর মানাবে, কিন্তু অনুরোধ থাকবে এগুলো আপনি কোনো ছেলের সামনেই পরবেন না। কেউ আপনাকে মুগ্ধ হয়ে দেখলে আমার অনেক খারাপ লাগবে বলেই দ্রুত হাঁটা দিল সৌম্য। মুচকি হেসে ড্রেসগুলোর বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা পিউ। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের কমিউনিটি সেন্টারটি ফুলে ফুলে সজ্জিত। চারপাশে বিভিন্ন ধরনের লাইটিং, ক্যান্ডেল, নিয়ন বাতি সেট করে আকাশ জুড়ে গুড় গুড় শব্দে ফুটছে বাজি। আজকের সন্ধ্যাটা যেন মোহনীর রূপ ধারণ করেছে। বড় বড় সামরিক বাহিনীর অফিসাররা তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকীর মেয়ের বিয়ে বলে কথা। বিয়ে কোনো কিছুর উপস্থিতি দেখছেন নাফিস মাহমুদ ও তার পরিবার। মোহিত আর সৌম্য ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক স্যুট পরেছে, সাথে সাদা শার্ট, হাতে ব্যান্ডেড স্মার্ট ওয়াচ, কালো বেল্ট, কালো শু। চুলগুলো জেল দিয়ে সেট করা। তারা দুজনেই কালো কান লাগিয়ে নিল ব্লুটুথ ডিজাইন। তারা আজ বিয়ে খেতে নয়, গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। সৌম্য, মোহিত আর একজন নবাগত মেজর দাঁড়িয়ে কাজের ব্যাপারে কথা বলছে। এমন সময় মোহিতের নজর গেল বেবি পিঙ্ক লেহেঙ্গা পরিচিত মেয়েটির পানে। আজকে সে সেজেছে, ড্রেসের সাথে স্টাইল করে চুল বেঁধেছে, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, কানে ঝুলানো বড় বড় দুল, মাথায় ছোট চিকলি, হাতে ঝিনো চুড়ি। আহ, এই বুঝি হার্ট অ্যাটাক এসে যায়? মেয়েটা সত্যিই স্বর্গ, দেখলেই শান্তি মনে লাগে লাগে মনে। খুব ডাক্তারানি বুঝি আমাকে খুন করেই ক্ষান্ত হবে। কিন্তু পরক্ষণেই মোহিত খেয়াল করলো স্বর্গ ভালোভাবে হাঁটতে পারছে না। সে কাউকে খুঁজছে এমন মনে হলো মোহিতের। মোহিত মন্ত্রমুগ্ধের ন্যায় মেজর ফাহিম আর ক্যাপ্টেন সৌম্যকে ফেলে চলে যায় স্বর্গের কাছে। কিছু হয়েছে স্বর্গ। মেজরের মুখে নিজের এমন আদুরের নাম শুনে থমকে দাঁড়ালো স্বর্গ। পাশে ফিরে মেজর মোহিতকে দেখে লজ্জায় রক্তিম হলো স্বর্গের দুখানার গাল। মির করে স্বর্গ বলল, না মেজর মোহিত, আমি ঠিক আছি বলে ক্যাবলেকান্তের মতো দাঁত বের করে হে হে করে হেসে উঠল। কিন্তু মোহিত ছেড়ে দেবার পাত্র নয়। তার জানতেই হবে স্বর্গের কি কোনো প্রবলেম হয়েছে। যদিও এটা অনধিকার চর্চা, তার ব্যক্তিত্বের সাথে এসব যায় না। তবেও কেন জানি তার নির্লজ্জ হতে ইচ্ছে করছে এই মানুষটার সামনে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে স্বর্গ, আমি আপনার চেষ্টা করব। স্বর্গ নিজেকে স্বাভাবিক রেখে বলল,
আসলে মেজর, আমি ড্রেসটা পরে হাঁটতেই পারছি না, লেহেঙ্গাটা অনেক ভারী, তার মধ্যে এত গরম, অনেক কষ্ট হচ্ছে আমার বলেই মাথা নিচু করে ফেললো। তার মধ্যে একটি ছেলে আমাকে এমন ভাবে ফলো করছে, আমি তার দৃষ্টির আড়াল হতে এদিক ওদিক সেদিক ছোটাছুটি করতে করতে কাহিল হয়ে গেছি। কোনো ছেলে স্বর্গকে ডিস্টার্ব করেছে কথাটি শুনতেই চেয়ার শক্ত হয়ে দাঁত মুষ্টিবদ্ধ হয়ে এলো মোহিতের। গমগমে রাগ মিশ্রিত ভারী কণ্ঠে বলে উঠল, দেখিয়ে দিতে পারবেন কোন ছেলে এমন অসভ্যতামি করার চেষ্টা করছে? সামনের কপালের বেবি হেয়ার গুলো ঠিক করতে করতে স্বর্গ বলল, যেই ছেলেটা ড্রেস কোড ফলো না করে ডিপ ব্রাউন স্যুট পরেছে, সেই ছেলেটা। মোহিত আর কিছু না বলে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। মিস স্বর্গ, আসুন আমার সাথে, বলে মোহিত হলরুমের দিকে হাঁটা দিল। স্বর্গ দু হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে মোহিতের পিছন ছুটলো, আর মনে মনে তার গুণধর ভাই সুখের পিণ্ডি চটকালো। বেয়াদব একটা, দরকার ছাড়া আঠার মতো পিটকে থাকবে, কিন্তু দরকারে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে বসুন, স্বর্গ বলে কর্নারের একটি সোফা স্বর্গে নির্দেশ করল মোহিত। কোথা থেকে যেন একজন সোলজারকে ডেকে এনে দায়িত্ব দিল যে মোহিত ফিরে না আসা পর্যন্ত এক পাও নড়তে। সোলজার বাচ্চার মতো সায়জা নিয়ে বডিগার্ডের পোজ নিয়ে দাঁড়িয়ে গেল স্বর্গের পাশে। মোহিতের এমন অস্থিরতা স্বর্গের মনে হিম শীতল বাতাস প্রভাবিত করলো। এটা কি ভালো লাগা, নাকি মেজর জেনারেলের মেয়ে বলে দায়িত্ব পালন করা? নিজেকে নিজেই প্রশ্ন করলো স্বর্গ। কিন্তু মন থেকে যা উত্তর এলো তাতে ঠোঁটে শুকনো হাসি ফুটে উঠল স্বর্গের। এই মিস নাম না জানা অস্পরা, তুমি এখানে? আর তোমার আমি কোথায় খুঁজে চলেছি? অপরিচিত কণ্ঠে তুমি সম্বোধন শুনে ভ্রু কুঁচকে ফোন টেপা বাদ দিয়ে উপরে মুখ তুলল, তাকালো স্বর্গ। সেই অসভ্য ছেলেটা আবার এখানে? উফ, আর বাঁচা গেল না। কি বিড়বিড় করছো এমন করে? আপনি কি আমার আত্মীয়? আমাকে চেনেন? আপনি কি আমাকে? আমাকে চিনি? এই বাক্য কতগুলো প্রশ্ন করে দম ফেলল স্বর্গ। আরে রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছ? হাইপার তো করছেন আপনি। আমাকে চেনেন না, জানেন না, একটা মেয়েকে সারাক্ষণ দৃষ্টিতে দৃষ্টিতে রাখছেন, আবার তুমি তুমি করছেন। একটা মেয়ের জন্য কতটা আনকমফোর্টেবল এটা আপনি বুঝেন? ও এই কথা, আচ্ছা পরিচিত হয়ে নিচ্ছি। হ্যালো, আরিয়ান চৌধুরী, আর হির ওনার অফ চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিকের একমাত্র ছেলে, যাকে সবাই একনামে চেনে। কিন্তু ওহ সরি, আপনি চিনেন না, বলে স্বর্গের দিকে হাত বাড়ালো আরিয়ান। হেই, মেজর মোহিত ওয়াসিফ, নাইস টু মিট ইউ। আকম্বিক ভরাট গম্ভীর পুরুষালী কণ্ঠে হাত চেপে ধরায় আহম্মক হয়ে গেল আহিয়ান। আমি তো আপনার সাথে পরিচিত হতে চাইনি মেজর মোহিত ওয়াসিফ। আপনি যার দিকে হাত বাড়িয়েছেন, আমি তার পার্সোনাল বডিগার্ড। ওনার বাবা, মানে মেজর জেনারেল নাফিস মাহমুদ, আমাকে নির্দেশ দিয়েছেন একটা ফুলও যাতে ওনাকে স্পর্শ করতে না পারে। তাহলে আমি একটা আস্ত মানুষের হাতে স্পর্শ কিভাবে পেতে দেই মিস্টার আহিয়ান? তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে আহিয়ান বলে উঠল, হ্যাঁ, হাসালেন মেজর, হাসালেন। যখন আপনার সার্জান বে হাতটা আমার ছিল, উনি নিজেই ওনার মেয়ের হাত আমার হাতে স্পর্শ করিয়ে দিবেন। মোহিত ফিচেল হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে আপনি সেই স্বপ্নে দেখতে থাকুন আহিয়ান সাহেব। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল স্বর্গ। হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল, আমি মাম্মার কাছে যাব মেজর। শিওর, হোয়াই নট, বলে সামনের দিকে হাত ইশারা নির্দেশ করলো। আমাদের আবার দেখা হবে আহিয়ান চৌধুরী, আসি, বলে দুই আঙ্গুল দিয়ে সালামের মতো করলো মোহিত। মোহিত যাবার পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠে আহিয়ান, দেখা তো করতেই হবে মেজর। মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেল। দেখা না হলে এমন দুঃসাহসিকতার দাম কিভাবে দেবে? আপনি মিথ্যে বললেন কেন মেজর? আমি কি আপনার বডিগার্ড? শুধু বডিগার্ড নন,
মিস স্বর্গ আমার সবকিছুর গার্ড আমি। এই বলে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল মোহিত। এখানে আপনি যেই টাইপের কাপড় পরেন সব আছে, চেঞ্জ করে নিন। আমি আপনার খাওয়া দাওয়া শেষ হলে বাসায় পৌঁছে দিব। স্যার এখান থেকে একটা মিটিংয়ে চলে যাবেন, ওনার সাথে আপনাদের দেখা হবে না। সো প্লিজ একটু হাঁড়ি করে সব কিছু করবেন। শপিং ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে স্বর্গ। এক অদ্ভুত ভালো লাগার ছেয়ে যাচ্ছে তনুমন। পড়াশোনার তাগিদে বহু ছেলে ফ্রেন্ড ক্লাসমেটের সংস্পর্শে আসা হয়েছে, কিন্তু কখনো মনে এমন ভালো লাগার ফিল হয়নি। তবে কোনো মেজর মোহিত কাছে এলে শরীর শিরশির করে, বুকে ধুকপুকুনি হয়। কি নামেই অনুভূতির। নিমিষেই সকল ভাবনা বন্ধ করে ঝটপট পোশাক পাল্টে নিল স্বর্গ। ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট লং স্কার্ট, সাথে ম্যাচিং শার্ট আর স্কার্ফ। চয়েস আছে বলতে হবে মেজরের বলে মুচকি হাসল স্বর্গ। মোহিত কপালে বারবার আঙুল স্ট্রাইট করছে। আরিয়ানকে সে বলতে পারছে না কোনোভাবেই। মোহিত খুব ভালো করেই আরিয়ানকে চেনে। নিজের রূপের জালে টাকা পয়সা অভিজাত্যের লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে বাইরে প্রচার করে দেয় ভাই তার কাজ। কিন্তু সমাজে তার বাবা আর তার মতো সম্মানিত ব্যক্তি দ্বিতীয়টি নেই। গোপন সূত্রে শুধু এসব খবর পাওয়াই গিয়েছে, কিন্তু পোক্ত প্রমাণের অভাবে কেউ আরিয়ান এবং এর দিকে আঙুল তুলতে পারেনি। তার বাবার নাম ডাকে প্রশাসন পর্যন্ত ভয় কাঁপে, সেখানে মোহিত সামান্য একজন মেজর হয়ে প্রমাণ ব্যতীত কিভাবে তাকে জব্দ করবে। এই নরঘটক স্বর্গের মতো নিষ্পাপ একটি মেয়ের দিকে হাত বাড়িয়েছে। মোহিত কিভাবে সামাল দেবে সবকিছু। না, আর ভাবতে পারছে না মোহিত। অস্থির লাগছে। যেভাবেই হোক নাফিস মাহমুদকে সব জানাতে হবে, চুপ থাকা যাবে না। খুব বেশি কি দেরি হয়ে গেল মেজর? স্বর্গের ডাকে হুঁশ ফিরল মোহিতের। পেছন ফিরে নিজের পছন্দের মানুষটিকে সাজসজ্জাহীন ছিন্ন মুখ দেখে নিজের মনকে শান্ত করল মোহিত। মনে মনে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতার প্রকাশ করলো এমন অপরূপ সৌন্দর্যের দর্শন করানোর জন্য। আপনাকে সদ্য প্রফুষ্টিতে ভোরের শিশির মিশ্রিত বেলি ফুলের মতো লাগছে স্বর্গ। লজ্জায় মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল স্বর্গ। চলুন, দেরি হয়ে যাচ্ছে বলে মোহিত সামনে পা বাড়ালো। কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মোহিতের জলপাই রঙা মিলিটারি জিপ। গেটকিপার খলিলকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এত রাত দুজন মেয়ে মানুষকে গাড়িতে বসিয়ে অপেক্ষা করতে রাগে মাথার শিরা ফেটে যাচ্ছে মোহিতের। সুখ বিয়ের ভেন্যু থেকেই মিলিটারি একাডেমিতে ফিরে এসেছেন জরুরি দরকারে। বার 10 কল করার পর কোথা থেকে যেন খলিলের আগমন ঘটলো। ইদানিং খলিলকে ব্যাপক সন্দেহ হয় মোহিতের। একটু নজরদারিতে রাখতে হবে বেটাকে। তঞ্জা মাহমুদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইল না মোহিত। তাই কোনো প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মেজর জেনারেলের বাংলোতে। তাদেরকে বাসায় নামিয়ে আবারও গাড়ি হাঁকালো মোহিত গন্তব্যের গোপন আস্তানা। কানে ব্লুটুথ ইয়ার প্যাড লাগিয়ে নিল মোহিত। ডালায় প্যাড থেকে কল করলো সম্মুখে। হ্যালো ক্যাপ্টেন, কি খবর ওনাদের? স্যার, কেউ কিছু বলছে না। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আসছি আমি, বলে লাইন কেটে দিল। শহর থেকে একটু দূরে পরিত্যক্ত একটি বিল্ডিং। দিনের বেলাতেও ভূতের ভয়ে ওই গলিতে কেউ মারায় না। মানুষের ভ্রান্ত ধারণা এখানে ভূত প্রেত রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর মানুষ নাকি সাধারণ মানুষকে ওখানে ধরে ধরে এনে নৃশংসভাবে হত্যা করত। আশেপাশের মানুষ নাকি ওখানে তাদের চিৎকার চেঁচামেচি করার আওয়াজ পায়। এসব ভ্রান্ত ধারণাকে পথে ঠেলে সেই বাড়িটাকেই নিজেদের গোপন আস্তানা বা মুখোশ পরা জানোয়ারদের জন্য টর্চার সেল বানিয়েছে মোহিত। শুধু মোহিত বললে ভুল হবে। কিছু সৎ আর্মি অফিসাররা মিলে, যারা ক্ষমতার দাপটে অন্যায় করেও প্রশাসনকে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে হাওয়া খেয়ে অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু অফিসার মিলে গোপনে এই সেল বানিয়েছে। সরকার বা আইন ছেড়ে দিয়েও গোপনে তারা তাদের প্রাপ্ত শাস্তি দিয়ে দেয়।
অজ্ঞাত এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে শক্ত দড়ির সাহায্যে হাত পা মুড়ে বাঁধা হয়েছে। মুখে স্টক টেপ, সামান সমুশ যে তাকে তথ্য বের করতে বেদম প্রহার করেছে তা তার দেহ জুড়ে প্রকাশিত। লোকটির সামনে হাঁটু মুড়ে বসলো মোহিত। পানি দাও সৌম্য। সৌম্য স্টিলের একটি মগে করে পানি এনে মোহিতের হাত দিল। মোহিত পানি নিয়ে সাথে সাথেই ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তির মুখে। লোকটি নড়ে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হুঁশে ফিরল। একটানে মুখের টেপগুলো ফেলল মোহিত। সাথে সাথেই লোকটি ব্যথায় কুকিয়ে চিল্লিয়ে কান্না জুড়ে দিল। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। এখনো তো আমি তোকে কোনো প্রশ্নই করিনি, এতই তাড়া তোর, বলে হাত পায়ের দড়ি গুলো চাকু দিয়ে কেটে দিল মোহিত। ধমকের সুরে মোহিত হুংকার করে উঠে দাঁড়ায়। লোকটি ভয়ে ভয়ে দাঁড়াতে নিল, পায়ের ব্যথায় ফ্লোরে ধপ করে বসে পড়ে। কেমন ডোজ দিয়েছে ক্যাপ্টেন, দাঁড়াতেই পারছি না। সৌম্য কাচুমাচু করে বলল, হকি স্টিকটা ভেঙে গেছে স্যার। সৌম্যকে পিঠ চাপড়ে সাবান লাগানো মোহিত। এরপর চোখ গরম করে রক্তচক্ষু নিয়ে দাঁড় পিষিয়ে বলে উঠল, আমাকে কেন ফলো করেছিস সেদিন রাতে? আমি কিচ্ছু জানি না স্যার। আমাকে শুধু বলা হয়েছে আপনার ছবি দেখিয়ে ফলো করতে, আপনার প্রতিনিয়ত চলাফেরার আপডেট জানাতে। কিন্তু কে বা কারা আমি কিছুই জানি না স্যার, আমি তাদের চেহারা দেখিনি, বলে হাঁটু মুড়ে মোহিতের পায়ের কাছে বসে কান্না জুড়ল লোকটি। ঘরে আমার অসুস্থ স্ত্রী, যিনি আমার ছবি দেখিয়েছে, সে বলেছে আমি আপনার তথ্য জোগাড় করে তাদের দিতে পারলে আমাকে অনেক টাকা দিবে। আমি টাকার লোভে এমন করেছি স্যার। আমাকে মারবেন না, আমাকে মারলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাবে। লোকটির মুখে এসব আকুতি ভরা কথা শুনে মোহিতের অসহায় মায়াবী মুখটা মনে পড়ে গেল। মোহিতের মুখে তো কি এভাবে আকুতি করেছিল না। মোহিত আর কিছু মনে করতে চায় না। এসব ঘটনা মনে রেখে কতদিন আর এভাবে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। পাশে থাকা ভাঙা একটি বেঞ্চে জোরসে লাথি মেরে সম্মুখে ডেকে বলে, ওকে ছেড়ে দাও আর নজরদারিতে রাখো। আর তাকে কেন ছেড়ে দিলাম জানিস? তুই এখন আমার কাছে আলাদিনের দৈত্য, তোকে দিয়ে আমি আমার বাকি না হওয়া কাজ উদ্ধার করব। বলে ঝড়ের গতিতে ধপাধপ পা ফেলে বেরিয়ে আসে মোহিত। ক্যান্টিনে বসে লাঞ্চ সারছে পিউ আর স্বর্গ। কাঁচামরিচ দিয়ে চাউমিন পেঁচাতে পিউ স্বর্গে জিজ্ঞেস করলো, ক্যাপ্টেন সম্মুখে চিনেন? ওই যে লম্বা ফর্সা হ্যাংলা মেজের বডিগার্ডটা? এভাবে বলিস না দোস্ত। তাহলে কিভাবে বলবো? আচ্ছা যা, ভালোভাবে বলছি। মেজর মোহিতের সাথে সারাক্ষণ চিপটে থাকে সেই ক্যাপ্টেন সে। পিউ মিনমিন করে বলে ওঠে, হ্যাঁ। স্বর্গ কৌতূহলী হয়ে জানতে চায়, এই ক্যাপ্টেনের সাথে তোর কি কাজ? আই থিংক আই অ্যাম ইজ লাভ উইথ হিম, বলে মাথা নিচু করে ফেলল পিউ। সব ড্রিঙ্কসটা কেবলই এক চুমুক দিয়েছে স্বর্গ। পিউয়ের কথা মতো নাকে মুখে বিস্ময়ের উদ্রেক করলো। ষাট 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 বলে পিউ স্বর্গের পিঠে হালকা চাপড় দিল। স্বর্গ নিজেকে স্বাভাবিক করে রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করলো, কবে থেকে? পিউ দাঁত কেলিয়ে বলল, সেদিন প্রথম তোর চেম্বারে দেখেছি সেদিন থেকেই। তলে তলে এসব চলছে তাহলে? এই জন্যই সময় পেলেই সিএমএইচ এ আসা? ঠিক এর জন্য না, আমার এজন্যই বলতে পারিস। আরেকটা কথা তোকে বলতে ভুলে গেছি, বলে চাইমিন চিবোতে চিবোতে বলল পিউ, তুই কি জানিস মেজর মোহিতের মা যে এই হসপিটালে দীর্ঘদিন ধরে ভর্তি? রিসেন্টলি ওনার হার্টের সার্জারি হয়েছে, আইসিইউতে আছে। যদিও কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু প্রফেসর বলেছে রিস্ক ভার করতে। তুই এত খবর কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। আরে একটা কথা আরো একটা কথা জানি, কিন্তু সত্যতা
কতখানি সেটা বলতে পারবো না। কি কথা? চারপাশে সন্তর্পণে চোখ বুলিয়ে পিউ ফিসফিস করে বলে উঠল, মেজরের পুরো ফ্যামিলিকে কেউ খুন করে দিয়েছে। কথাটি শোনা মাত্র স্বর্গের হাতে থাকা কাঁথা চমক লড়ে পড়ে ঝনঝন শব্দে আলোড়ন সৃষ্টি করলো। চোখের কোণে জমা হলো জল। যিনি সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকেন, শক্ত মনের খোলস পরে থাকেন, যাকে দেখলেই মনে হয় অহংকারী একটা লোক, তাতে মনে এমন দগদগে ঘা। কারো পরে আবরণ দেখে কি ভেতরের সতার খবর অনুধাবন করা যায়? স্বর্গ কাঁপা কাঁপা কণ্ঠে পিউকে জিজ্ঞেস করলো, মেজর মোহিতের মায়ের কেবিন নম্বর কত? পিউ উত্তর দিল, রুম নম্বর 440। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।